Hopefully you enjoyed the first part of the lecture. Let's move on to the second part of this lecture. Hopefully, and this is going to be a brief one. So let's start. What does ISL say about refugees? What are refugees? আচ্ছা রিফিউজি অথবা আমরা বাংলা বলি উদ্বাস্তু। আচ্ছা উদ্বাস্তু কি জিনিস? আচ্ছা রিফিউজি আর পিপল হু হ্যাভ ক্রসড অ্যান ইন্টারন্যাশনাল বর্ডার and are at risk or to have victims of persecution in their country of origin. People can become refugees for many different reasons, including reason related to armed conflict. আচ্ছা উদ্বাস্তু কারা? যারা হচ্ছে গিয়ে কি একটা আন্তর্জাতিক সীমানা ক্রস করেন এবং তাদের ঝুঁকিতে থাকেন অথবা ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছেন, পারসিকিউশন মানে বিচারের মুখোমুখি হবেন, হ্যাঁ, কান্ট্রি অফ অরিজিন, ওনারা যে দেশে মানুষ ওই দেশে ওনারা বিচারের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে অথবা সম্ভাবনা হয়ে গেছেন, কোনো মতে পালিয়ে আসছেন, তো ওনাদেরকে রিফিউজি বলা হয়। এখন মানে যে কারণে ওনারা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করেন, হ্যাঁ, এখানে আপনার খেয়াল করবেন আর এট রিস্ক, দুই ধরনের কথা বলা হয়েছে যে আর এট রিস্ক। এখন যুদ্ধে যারা থাকেন এরা হচ্ছে ইতিমধ্যে কি ঝুঁকির ভিতরে আছেন, জীবন ঝুঁকির ভিতরে, অথবা তাদের বিচার হয়ে যেতে পারে। তো আমাদের দেশে আসিলাম ক্লেম অনেকে করে, রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে, সেটা ডিফারেন্ট। বাট মানে কি বলে আপনি মানে উদ্বাস্তুরা সাধারণত হচ্ছে যুদ্ধের ফলেই উদ্বাস্তুদের মানে কি বলে গণঢল নামে যাকে বলা হয়, যেটা আপনার মানে মানে আইএস এর যুদ্ধের সময় কি বলে আইসিস বলে বলতে হয় অনেকে, আইএস এর যুদ্ধের সময় সিরিয়া, তারপর হচ্ছে লিবিয়া, তারপর হচ্ছে গিয়ে আমার অন্যান্য এইসব মিডল ইস্টার্ন কান্ট্রি থেকে প্রচুর পরিমাণে লোক তুরস্ক, গ্রিস কিংবা আপনার মানে ইটালিতে এইভাবে মানে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর, যাকে আমরা ইংরেজি বলে মেডিটেরিয়ান সি, পাড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো হচ্ছে অনেকেই জীবন ঝুঁকি হারাইছে ইত্যাদি ইত্যাদি। এরপরে এগুলো অনেক কিছু কথায় আসছে। একটা ছবি বোধহয় আপনারা দেখছিলেন গত বছর না এর আগে 2018 সালে, যে একটা শিশু উপর হয়ে পড়ে আছে বালুর উপরে, ছোট একটা শিশু, দায়ান না কি যেন নাম ছিল। তো এরিয়া এরিয়া ইয়াম জি। তো হচ্ছে কি আপনার মানে এই যে ছবিটা, এটা বিশ্ব বিবেকে নাড়া দিয়ে দিছিল। এই একটা ছবি আসছিল, তা ভাগ্যক্রমে একজন ফটোগ্রাফার এটা তুলে ফেলছেন। এরকম অসংখ্য অসংখ্য ইয়ান ছিল যাদের মানে ছবিগুলো আসেনি। তো যাই হোক, এইসব ক্ষেত্রে উদ্বাস্তু তৈরি হয় এবং তাদের বলা হয় কি আপনার মানে প্রোটেক্টস রিফিউজি ইন দ্য সেম ওয়ে। আচ্ছা আইএইচএল কি করে, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল বলে যে রিফিউজিরা হচ্ছে গিয়া আপনার মানে কি বলা হয় সেম ওয়েতে প্রোটেকশন পাবেন যেখানে যুদ্ধের সময় আদার সিভিলিয়ানরা মানে প্রোটেকশন পাবেন এফেক্টেড বাই আর্মি। সাম অফ দোজ রুলস আর adapted some of those rules are adapted for refugees in order to reflect their particular vulnerability মানে কি, যাদের যা দুর্বল দিক, in the absence of protection by their state of nationality। আচ্ছা, যে যুদ্ধ আরম্ভ হয়েছে আইএস এর যুদ্ধের সময়, ওরা জীবন বাঁচানোর জন্য আইএস এর কিন্তু খুব ব্রুটাল রেজিম ছিল। আপনাকে হচ্ছে কি মানে জোর করে করাইতো, অনেক কিছু অনেক অন্যায় করাইতো, আপনার বাসা বাড়ি দখল করে নিত, আপনার পরিবারকে আপনার কাছে বিচ্ছিন্ন করতো, অনেক নিষ্ঠুরতা ওরা করছে কি ইসলাম ধর্মের নামে, যেটা হচ্ছে ইসলামের আদর্শের সম্পূর্ণ বিপরীত। তো হচ্ছে কি আপনার মানে এই যে জিনিসগুলো ওরা করতো, এগুলো থেকে বাঁচার জন্য সিরিয়ার লোকজনেরা, ইরাকের লোকজনেরা বলেন, তারপরে লিবিয়ার থেকে লোকজন পালায় ইউরোপে যেত, অর্থাৎ যাওয়ার চেষ্টা করতো শরণার্থী হিসেবে। তো হচ্ছে গিয়ে রিফিউজি, শরণার্থী, বস্তু, এগুলো আপনার শরণার্থী হিসেবে যখন যাওয়ার চেষ্টা করলো, তখন হচ্ছে কি আপনার মানে এদের সেম লেভেল অফ প্রোটেকশন দিতে হতো। আচ্ছা আইএইচএল কি করতো, একটা আইএইচএল বলতে আমি কি করতে বলতে একদম মানুষ বুঝিয়ে দিচ্ছি। যাই হোক, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, আইএইচএল কি করতেছে, also protects person who have not crossed an international frontier but for whatever reason also fled their homes. They are usually referred to as internal displaced person. আচ্ছা, নিজের দেশের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় যান বাঁচানোর জন্য যদি পালায় যুদ্ধ অবস্থায়, সেটাও কিন্তু হচ্ছে কি আপনার মানে আইএইচএল ল এটাও কভার করে, যদিও তাদের রিফিউজি বলা হবে না, অথবা তারা শরণার্থীর যে স্ট্যাটাস, হ্যাঁ, শরণার্থীর যে ইয়েটা দেওয়া ব্যবস্থা দেওয়া সেটা পাবে না, কিন্তু তাদের বলা হয় আইএইচএল এর প্রোটেকশন তারা পাবে, যে হ্যাঁ তাদের ক্ষতি করা যাবে না, সিক ওয়ান্ডারদের চিকিৎসা ইত্যাদি ইত্যাদি। দে আর ইউজুয়ালি রিফার টু, তাদের কি বলা হয় আইডিপি, মানে সরি আইডিপি ভাবে বলবেন না, তখন আপনারা সবাই বাবার বুঝে যাবেন যে আইল টেস্ট করা যে আইডিপির কথা বলতেছে। যাই হোক, ইন্টারন্যাশনাল ডিসপ্লেস পারসন বলা হয় ইন্টারন্যাশনাল বলতেছি, ইন্টারনালি মানে অভ্যন্তরীণ ভাবে উৎখাত মানুষজন, ডিসপ্লেস, মিসপ্লেস, সুন্দর সুন্দর শব্দ এগুলো, কিন্তু যাদের সঙ্গে হয় তাদের কাছে এটা সবচেয়ে নিষ্ঠুর শব্দ।
আচ্ছা, under IHL people are protected from and during displacement as civilians provided they do not take direct part in hostilities. আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কি বলে, ওদের হচ্ছে গিয়ে আর আপনার মানে ডিসপ্লেসমেন্ট ওদের বেসামরিক ব্যক্তিকে সম্মান দেওয়া হয়, কিন্তু যদি এটা ধরে নেওয়া হয় যে না তারা শত্রুতায় ডাইরেক্ট অংশগ্রহণ করছিল, হ্যাঁ, পরে হচ্ছে কি দেখছে যে না সিভিলিয়ান ছন্দবেশ হলে তো যান বেঁচে যাবে, সিভিলিয়ান ছন্দবেশে বাইরে হয়ে যায়। আইএইচএস কিন্তু এই টেকনিক করছিল যে সিভিলিয়ান হয়ে হয়ে কি বলে ওরা, আইএস এই টেকনিকটা নিয়েছিল, ওরা সিভিলিয়ান হয়ে বাইরে হয়ে যাওয়ার চেষ্টা করছে, অনেক ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে। তো সিভিলিয়ানদের ছদ্মবেশে বাইরে হয়ে গেছে এলাকা থেকে, সিভিলিয়ানদের বার হওয়ার সুযোগ দেওয়া হয়েছে, ওরা বাইরে হয়ে গেছে। তো এইরকম কাহিনী আছে। তো যাই হোক, এখন হচ্ছে যদি ওদের হস্টিলিটি এর সঙ্গে ওরা জড়িত থাকে সেক্ষেত্রে ওদের প্রোটেকশনটা পাবে না, এইচএল এর প্রোটেকশনটা ওরা পাবে না। এই যে মানে রিফিউজির যে প্রোটেকশন কিংবা ইন্টারনাল ডিসপ্লেস পার্সনের যে প্রোটেকশন, এগুলো পাবে না। ওরা হচ্ছে কি যদি বন্দি থাকবে, প্রিজনার্স অফ ওয়ার থাকবে, ওই মর্যাদাটুকু পাবে। এখন দেখেন, যদি আমি ইফ আই এম এ ডিটেইনিয়ান, আই এম টর্চার্ড, হাউ ক্যান আই সিক লিগ্যাল রিকোর্স, আমি কিভাবে আইনের সাহায্য পাইতে পারি যদি আমাকে মানে বন্দি করে রাখা হয় এবং নির্যাতন করা হয়। খেয়াল রাখবেন, নির্যাতন করা হচ্ছে কিন্তু। টর্চার এবং আদার ফর্ম অফ ইলনেস, এটা আপনার ইল ট্রিটমেন্ট মানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং নির্যাতন, এগুলো হচ্ছে গিয়ে কি আগেই বলা হয়েছে যে প্রহিবিটেড, অ্যাবসলিউটলি প্রহিবিটেড, পুরোপুরি ভাবে নিষিদ্ধ। কোনো অ্যাবসলিউট, কোনো ফাঁকাফাঁকি নেই, হাফ নাই, কোয়ার্টারও নাই, সেমি কোয়ার্টারলিও নাই, মানে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, গ্রুপ স্টেজ কোনো কিছু নাই, পুরোপুরি ফাইনাল ম্যাচ, একদম নিষিদ্ধ। আচ্ছা, তারপর হচ্ছে when committed in the context of armed conflict they constitute a war crime, যদি এটা যুদ্ধের সময় করা হয় তাহলে এটাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন, যুদ্ধের সময় যদি এই কাজগুলো করেন, অত্যাচার করেন, তাহলে এটা যুদ্ধাপরাধ। কাজেই আপনি যদি মানে ভবিষ্যতে আপনার কেউ যদি বলা যায় না, কেউ যাইতে পারেন লিগ্যাল অফিসার হিসেবে হয়তো আর্মিতে জয়েন করতে পারেন। আর্মিতে কিন্তু জ্যাক নামে একটা ডিভিশন আছে, আশা করি আপনাদের ভিতরে কেউ কেউ চেষ্টা করবেন এয়ারফোর্স, আর্মি, নেভিতে হচ্ছে গিয়ে যাদের বয়স 30-এর নিচে তাদের জন্য এই সুযোগটা আছে। ওখানে থেকে আপনার প্রমোশন পেয়ে আর্মি বড় অফিসার হয়ে যেতে পারবেন। আর্মি কিংবা ডিফেন্সের জ্যাক, এটা বলা হয় জাজেস, অ্যাডভোকেটস, কনসালটেন্ট। তো জ্যাক ডিভিশনে যদি আপনাকে নিয়োগ পান, আমার কথাগুলো মনে রাখবেন, যুদ্ধ করতে গিয়ে যদি আপনার মানে যুদ্ধের সময় যদি এগুলা মানে মারমার কাট করে ফেলেন। স্যার শুনতে পাচ্ছি না স্যার। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? স্যার মেবি স্যার যে আপনার নেটওয়ার্ক বা বুঝতে পারছি না স্যার, নেটওয়ার্কের প্রবলেম নাকি। আচ্ছা, কি বলে মনিরুজ্জামান, এটা ইউটিউবে রেকর্ড হয়ে যাবে, আপনারা মানে রেকর্ডটা শুনে নিতে পারবেন। ঠিক আছে রিয়া, অন্য সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো। অন্য সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, সম্মত মনিরুজ্জামানের লাইনে এন্ডে ডিস্টার্ব। আচ্ছা যাই হোক, কি বলে আপনার মানে দেখেন, কারণ আপনি হচ্ছে কি করবেন, ওয়ার ক্রাইম হয়ে গেলে যদি আপনার বিরুদ্ধে এইভাবে অন্যায় আচরণ করা হয়, নির্যাতন করা হয়, তাহলে হচ্ছে আপনি কি করবেন, এর এগেনস্টে আপনি করবেন, কি বলা যায়, ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল কোর্টে যেতে পারবেন, জাতীয় অথবা আন্তর্জাতিক আদালতে বিচার চাইতে পারবেন। রেসপন্সিবল অথরিটি মানে যে অত্যাচার করছে তাদের ডোমেস্টিক লিগাল সিস্টেমে, সাপোজ হচ্ছে কি মিয়ানমার রোহিঙ্গাদের অত্যাচার করছে, ওরা মিয়ানমার কোর্টে বিচার চাইতে পারে, অথবা আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, কিংবা আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বিচার চাইতে পারেন। আচ্ছা, তো হচ্ছে কি এই যে আপনার মানে এই জিনিসগুলা হচ্ছে কি আপনার মানে যারা হচ্ছে কি বিচার করার যোগ্য, আইসিসি বিচার করার খুবই যোগ্য একটা সংস্থা। আচ্ছা, how does IHL respond to use of autonomous weapons like robots and drones? IHL এর ল এই জায়গায় দেখেন অ্যামেন্ডমেন্টের প্রয়োজন আছে, কারণ কি ড্রোনের যুদ্ধটা কিন্তু খুব বেশি দিন হয় নাই, এগুলা ড্রোনের যুদ্ধগুলো আরম্ভ হয়েছে আপনার মানে গত দশক থেকে আরম্ভ হয়েছে, 2000 সালের উপরে ড্রোন যুদ্ধ আরম্ভ হয়েছে। তো সেই যে জিনিসগুলো ড্রোনের যুদ্ধ, এগুলোর জন্য কি অ্যামেন্ডমেন্ট না প্রোটোকল আনতে হয়েছে। দেখেন কি বলে আপনার মানে এই যে এটা হচ্ছে অটোনোমাস ড্রোন গুলো ইউজটা হচ্ছে কি আপনার মানে আপনি কিভাবে ইউজ করতেছেন জিনিসটা, এগুলো তার মানুষ না। এখন ড্রোনের ক্ষেত্রে কি আইন অ্যাপ্লিকেবল হবে, ড্রোন যারা চালায় তাদের উপর লাইবিলিটি। আপনারা বলতে পারেন স্যার মেশিনের উপর কিভাবে লাইবিলিটি যাবে, তাহলে আমি আপনাদের রিকোর্স করবো যে কোম্পানি লোতে কোম্পানিকে দোষী সাব্যস্ত করা হয়, কিন্তু কোম্পানি চালায় কিভাবে, বোর্ড অফ ডাইরেক্টরস, আলটিমেটলি ওদেরই এটা লাইবিলিটি গুলো নিতে হয়। কাজেই এখানে হচ্ছে কি আপনার ড্রোন যারা চালাবে, যে আর্মির যে ডিভিশন কিংবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে ডিভিশন, ওদের উপর লাইবিলিটি যাবে। হচ্ছে ড্রোন মেশিন চালাই যে আমি যুদ্ধ থেকে বেঁচে গেলাম আর আরামসে ধুমধাম করে বোমা ফাটাইলাম মানুষের মাথার উপরে, এটা হবে না কিন্তু। তো ড্রোন যারা চালাচ্ছেন তারা হচ্ছে কি বলে, ওদের একটা রিকোয়ারমেন্ট আছে যে না তুমি যোদ্ধা এবং বেসামরিক ব্যক্তি করবে, এই দুধের আলাদা করবা। যোদ্ধা ওকে ঠিক আছে, তোমার টার্গেট হতে পারে, সিভিলিয়ান ইউ ক্যান নেভার এভার টার্গেট সিভিলিয়ান। আপনার বোধহয় মানে জানি না এইসব আপনার পত্র পত্রিকা পড়ছেন না, ওই সময় সম্ভবত আপনার অনেক ছোট ছিলেন। আফগানিস্তানে যখন ইউএস যুদ্ধ করতো,
এরকম ঘটনা ঘটছিল গত দশকের ঘটনা বলতেছি 2010-এর দিকে। তখন কিন্তু হচ্ছে গিয়ে কি একটা বিয়ের অনুষ্ঠানে ওরা ড্রোন হামলা করছিল। এখানে শীর্ষ সন্ত্রাসী মারা গেছিলেন ঠিক আছে, কিন্তু ওই বিয়ের অনুষ্ঠানে যারা ছিল তারা সবাই মারা গেছিল। 50 জনের উপরে লোকজন মারা গেছিল। বিয়ের অনুষ্ঠানে একটা মুহূর্তে একটা ট্র্যাজেডি হয়ে গেছিল। তো হচ্ছে গিয়ে আপনার মানে কিন্তু এই জায়গায় লায়াবিলিটি কার ছিল? আমেরিকান আর্মির, যে না ওরা এইভাবে হামলাটা করছিল। বাট এটা হচ্ছে ওদের সোর্স কি করছিল জানেন? ওদের সোর্সটা বলছিল যে না এটা একটা মানে বিয়ের কোনো অনুষ্ঠানে এখানে সবাই সন্ত্রাসীরা জড়ো হয়েছে, তাই আমেরিকা এরকম মানে দিয়ে কি বলে আপনার মানে এই ধরনের একটা মিনি বোম ছেড়ে দিয়েছিল ওই জায়গাটায়। তো কাজে সোর্সের সমস্যা যাই হোক, কিন্তু এটা হচ্ছে গিয়ে কি ইন্টারন্যাশনাল দিয়ে ল ব্রিচ হয়েছে। যাই হোক, এরপরে হচ্ছে কি আপনার মানে এখন দেখেন টেরোরিস্ট গ্রুপের কথা আসতেছে। এই যে আমরা তখন বললাম টেরোরিস্ট 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 কি দে আর অর্গানাইজ। দেখেন এই জায়গায় দেখেন কখন টেররিস্ট, আমি তো আপনাদের বলছিলাম যে টেররিস্ট গ্রুপগুলা আপনার আইএচএল এর মাঝে জন্য অ্যাকাউন্টেবল হবে না, কিন্তু কখন অ্যাকাউন্টেবল হইতে পারে এটা একটা ডেফিনেশন দেখেন। যদি ওরা অর্গানাইজ থাকে, একটা আর্ম গ্রুপ এঙ্গেজ ইন আর্ম কনফ্রন্টেশন অফ এ সার্টেন ইন্টেন্সিটি উইথ অ্যানাদার অর্গানাইজেশন আর্ম গ্রুপ অর অফ এ স্টেট, তাদের আইএইচএল এর গাইডলাইনের ভিতর তারা তখনই পড়ে যাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠী যদি তাদের একটা অর্গানাইজ সংস্থা থাকে। এই আপনার মানে যখন তখন 5-10 জন মিলে বোমা ফুটেলে এগুলো না। ওদের মানে কি একটা নাম আছে, ওদের একটা লোগো আছে, ওদের একটা ইউনিফর্ম না থাকলেও কোনো একটা মানে লোগো, প্রতীক, নাম, ইন্টারন্যাশনাল রিকগনাইজ যাই হোক, মানে মোটামুটি রিজিওনালি রিকগনাইজ নাম থাকলেই আপনার মানে হয়ে যায়। তো যাই হোক, ওদের হচ্ছে কি একটা অর্গানাইজড আর্ম গ্রুপ আছে এবং যাদের যুদ্ধ চলছে অন্য একটা সুসংগঠিত গ্রুপের সঙ্গে অথবা রাষ্ট্রের সঙ্গে। কাজে এদিক দিয়ে চিন্তা করলে ইসলামিক স্টেট কিন্তু কি একটা কি বলে আইএইচএল এর লয়ের আওতাধীন পড়ে যায়। সিচুয়েশন অফ আর্ম কনফ্লিক্ট আইএইচএল মাস্ট অবজার্ভ অল পার্টিস। আইএইচএল কিন্তু খালি সরকারি বাহিনী, যে আইএইচএস এর ইসলামিক স্টেটের সঙ্গে যে যুদ্ধ করতেছে অ্যালায়েন্স জোট, মানে আমেরিকান সমর্থিত যে আপনার মানে বিভিন্ন আরব স্টেট গুলা, টার্কি, তুরস্ক যারা যুদ্ধ করলো ওদের সঙ্গে সিরিয়ান সরকারি বাহিনী, তো ওরা ওদেরও কিন্তু অবজার্ভ করছে যে ওরাও মানবাধিকার লঙ্ঘন করছে, এরকম রিপোর্ট আসছে যে সিভিলিয়ানদের উপর হামলা করছে, সন্ত্রাসীদের মানে অ্যাটাক করতে গিয়ে সিভিলিয়ানদের উপর হামলা করছে। তো এই ধরনের ভায়োলেশন খবর কিন্তু আসছে। তো হচ্ছে কি আর কি বলে এটা হচ্ছে আর্ম কনফ্লিক্টে কি বলে যদি আপনার আইএইচএল এর মতে এটা একটা আর্ম কনফ্লিক্টের রূপ না নেয়। আর্ম কনফ্লিক্ট কি? সশস্ত্র যুদ্ধ, মানে দুই দলের সশস্ত্র যুদ্ধ। এখন 5 জন সন্ত্রাসী নিয়ে বোমা পটকা টটকা ফুটে আপনি মানে চলে গেলেন কিংবা আত্মঘাতী বোমা হামলা করলেন, এটা কিন্তু আর্ম কনফ্লিক্ট হয় না, এটা হচ্ছে টেররিস্ট হামলা হয়। কিন্তু আইএইচএল ইসলামিক স্টেট যা করছিল একদম আর্মির মতো সুসংগঠিত হয়ে সিরিয়ান আর্মিকে খেদায়, তারপরে হচ্ছে গিয়ে ইরাকের কিছু অঞ্চলে ওরা ওদের কি ইসলামিক স্টেট গঠন করছিল। কি বলে বাগদাদি ছিল এটার নেতা। আর যাই হোক তো যাই হোক বাগদাদি সম্ভবত শেষ, ইসলামিক স্টেটও শেষ। তো হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে ইন্ডিভিজুয়াল মেম্বার্স অফ দ্য অর্গানাইজেশন রিমেইন অ্যাকাউন্টেবল আন্ডার, যদি তারা দেখা যায় যে একটা অর্গানাইজেশন থাকে তাহলে তারা আইএইচএল এর আওতাধীন লতে পড়বে, তাদের ওয়ার ক্রাইমের জন্য বিচার করা যাবে জাতীয় অথবা আন্তর্জাতিক ভাবে। কিন্তু যদি ছোটখাটো একটা গোষ্ঠী হয় তাহলে এটা আপনার মানে কি মানে একটা মানে কি বলে সংঘবদ্ধ একটা সংস্থা যদি না হয় তাহলে টেররিস্টদের কি বলে আপনার মানে এই আইএইচএল এর আওতাধীন হবে না। আচ্ছা, এরপরে কি বলে আরেকটা কথা আসতেছে যে আমি কেন কি বলে ফ্যামিলি অফ দ্য মানে একটা টেররিস্টের পরিবারকে মারতে পারি না, যদি সে আমার এলাকায় আমার গোষ্ঠীকে আক্রমণ করছে, কিন্তু আমি কেন বন্দি কিংবা কি বলে সেই সন্ত্রাসী পরিবারকে হত্যা করতে পারি না, কেন পারি না? কি বলে আপনার মানে এটার মেইন রিজন হচ্ছে লাইনই বলা আছে পার্সন মাস্ট বি পানিশ ফর অফেন্স, মানে যে যা দোষ করে নেয় সেটার জন্য তাকে দায়বদ্ধ করা যাবে না। যত বড় সন্ত্রাসী স্ত্রী হোক মানে হোক ওসামা বিন লাদেনের ওয়াইফ, তার কিন্তু ওসামা বিন লাদেনের অপরাধের জন্য সে যদি সহযোগিতা করে থাকে দ্যাটস ডিফারেন্ট, কিন্তু তাকে সেই ব্যক্তিগতভাবে ওসামা বিন লাদেন অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা যাবে না। হ্যাঁ, অবশ্যই অ্যাসিস্টিং থাকবে, কিন্তু এটা তো আর আপনার মানে অ্যাসিস্ট বলতে তো আর একদম মানে কি তাকে খাবার-দাবার দিছে এই হিসেবে। যদি দেখা যায় না প্ল্যানিং এও সে সাহায্য করছে, ইত্যাদি করছে, তাহলে তো গুরুতর অপরাধ করছে। যদি না করে থাকে, শুধু যদি স্বামী হিসেবে তার টেক কেয়ার করে থাকে, সেক্ষেত্রে মানে শি ইজ নট মানে কি বলে কমিটেড এ সিরিয়াস অফেন্স। শি হ্যাড বলা উচিত ছিল কারণ পাস্ট হয়ে গেছে। And reflects this principle of prohibiting collective punishment and reprisals against civilians. এই যে আপনার মানে collective punishment and reprisal হবে civilian against it. Civilians are protected against attack unless and for such time as they take direct part in hostilities.
আর এই যে আপনার মানে শত্রুতা হয় তাদের জন্য হয়, এগুলাতে যদি আপনার মানে তারা ডাইরেক্ট পার্ট করে থাকেন তাহলে তারা এই যে আগের কথাটাই, যদি কেউ মানে যে বর্তমানে সিভিলিয়ান সেজে গেছেন যে বেসামরিক বক্তব্য, কিন্তু আগে তারা মানে এই ধরনের কার্যক্রমের সঙ্গে টেররিস্টের সঙ্গে জড়িত ছিলেন, সেক্ষেত্রে তারা কি আপনার মানে এই যে সিভিলিয়ানরা যে আনকনফ্লিক্টেড যে প্রোটেকশন পায় এটা পাবেন না। আচ্ছা আচ্ছা, আইএচএল এই যে আমরা তখন ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল বলতেছিলাম যে হোয়াট ইজ অ্যাপ্লিকেবল, কিভাবে ডিটারমাইন করে, কিভাবে নির্ধারণ করে যে কোনটা অ্যাকসেপ্টেবল হবে টাইম অফ অর্ডার কোনটা না, আর হু আর দ্য পিপল মেকিং, মানে কারা যারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছে, যে আইএচএল তো একটা কি ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল নাম, এগুলা মানে এই সিদ্ধান্তগুলো কে নিচ্ছে যে না এই জায়গায় হিউম্যান মানে আইন ভঙ্গ করা হচ্ছে, যুদ্ধের আইন ভঙ্গ করা হচ্ছে না করছে, এই সিদ্ধান্তগুলো কে নেয়? এটা হচ্ছে গিয়ে কি দেখেন এই ডেফিনেশনটা সুন্দরভাবে, আইচিল ইজ ডেভেলপড বাই স্টেটস থ্রু কোডিফিকেশন ইন লিগালি বাইন্ডিং ডকুমেন্টস অর স্টেট প্র্যাকটিসেস. These two processes often overlap and sometimes they influenced by others such as ICRC, International Organization or non-governmental organization. This process continues today as the international community responds to new challenge. তো কাজে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে যারা এগুলোর উপরে মানে আলোচনা করে। আমি তো একটা জিনিস একদম ভুলে গেছি, এটা শব্দটার মানেটাকে ভুলে গেছি, এটা একটু দেখে নিই। আল্লাহ, কোন বছর রিপ্লেট আসবে? ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, সবার সেটা লিখে রাখেন, আমার খেয়াল থাকবেন। এই যে আপনাদের যে ভিডিওটা দেখাইছিলাম এটাও কিন্তু আইসিআরসি। আচ্ছা, ইন্টারন্যাশনাল কমিটি অন দ্য রেড ক্রস, তারপর ইন্টারন্যাশনাল আরো বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে ওদের মাধ্যমে হয় দিস প্রসেস। এইগুলো হচ্ছে এখনো পর্যন্ত চলতেছে, যে না বিভিন্ন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সংস্থা আছে তারা বলে যে না এই জায়গায় এটা ব্রিচ হয়েছে, এটা ব্রিচ হয়েছে, তারা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃত সংস্থা, ওদের মাধ্যমে এই জিনিসগুলো ডিসাইড হয়। তারপরে স্টেটস এন্ড আর্ম গ্রুপ ব্রেক দ্য রুলস অফ ওয়ার অল দ্য টাইম, ওয়াই এন্ড হাউ আইএচএল ইজ স্টিল লিভ। এইটা আপনাদের প্রশ্ন করা উচিত ছিল যে স্যার আপনি তো তখন খুব সুন্দর সুন্দর লম্বা লম্বা লেকচার দিলেন যে এইটা করা যাবে না, এইটা করা যাবে না, কিন্তু আমরা তো স্যার দেখতেছি প্রত্যেক দিন যুদ্ধে আপনি এই যে এক্সাম্পল দেন আফগানিস্তান এটা করলো, তো এটা তো স্যার মানে ভেঙে ফেললো তো এটা। এখন হচ্ছে কাজে আইএচএল কেন এখনো রিলেভেন্ট, কেন এখনো প্রাসঙ্গিক, কোনো কেউ তো এটা মানতেছে না। এটা উত্তরটা কি দেখেন, কি বলে আপনার তো হচ্ছে কি আর কি বলে এই যে আপনার মানে একটা ব্যাপার কি আপনাদের মানে যে জিনিসগুলো আপনাদের চোখে পড়ে যে না বেশি চোখে পড়ে কি কোনগুলো আইনগুলো মানা হয় না, মানা হইচই করেন যে আপনার মানা হয় না, মানা হয়, কিন্তু অনেক কিছু মানা হয়। যদি একদমই মানানো হতো তাহলে তো আপনার মানে যুদ্ধে একদম মানে মেসাকার হয়ে যেত। যে কোনো যুদ্ধে বলেন যাই বলেন সবাই মানে আইএচএল এর বিয়েটা মানে ব্রিজ করতে চায় না, খুবই সহিংস গোষ্ঠী না হলে ব্রিজ করতে চায় না, কিন্তু যখন দেখে না নিজের স্বার্থে বেশি আঘাত চলে আসতেছে, পুরো একটা সন্ত্রাসী মারতে হবে, তখন এটা করে, তারপর এটা করা উচিত না। কিন্তু এটা কিন্তু রিলেভেন্ট, যদি কেউ একদমই না মানতো তখন আপনারা দেখতেন কি ভয়াবহ একটা অবস্থা হয়। আপনার মানে খালি মানে মারতে মারতে দেখা যেত মানে কোনো জায়গায় একটা গেলে একটা মানুষও বেঁচে থাকতো না। চেঙ্গিস খান দ্য গ্রেট খান, ওরা যেভাবে উনি যেভাবে করতেন, যে জায়গায় যাইতেন ওই জায়গায় একজনকেও জীবিত রাখতেন না। তো হচ্ছে কি মানে এই কারণে ওনাকে রোমান এম্পায়ার, তখনকার রোমান সাম্রাজ্য ছিল, ওরাও কিন্তু ভয় পাইতো খুবই। যাই হোক পরে উনিও খুব ভালো মানুষ হয়ে গেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করে উনি হচ্ছে কি আপনার মানে আর এরকম ওই ধরনের হত্যাযজ্ঞ চালান নেই। বাট উনি বাগদাদে যেটা করছেন এরপরে কিন্তু বাগদাদ আর কখনোই স্ট্রং কি বলে লিডারশিপে আর দাঁড়াইতে পারেনি। বাগদাদে যখন আক্রমণ করছেন, ফোরাত এবং জোজদা দুইটা নদী আছে ইরাকে, দুইটাই কিন্তু এটা গল্প না সত্যি। যাই হোক যে লাল হয়ে গেছিল, উনি মানে মানুষ মেরে মেরে নদীতে ফেলে দিচ্ছিলেন, ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করছিলেন। দুঃখের ব্যাপার আছে মুসলমান হয়েছিল। হ্যাঁ, চেঙ্গিস খান যে মুসলমান হয়েছিল, হ্যাঁ উনি মুসলমান হয়েছিলেন। মুসলমান হওয়ার পরে উনি হচ্ছে এইসব হামলা টামলা ইত্যাদি অসুস্থ একদম শেষ বয়সে গিয়ে হয়েছিলেন। এরপরে হচ্ছে উনি ছেড়ে দিয়েছেন। চেঙ্গিস খানেরই মানে এই যে আমরা বলি যে মানে মুঘল সম্রাট বাবর, উনি হচ্ছে কিন্তু মানে আপনার মানে তৈমুরলং মানে চেঙ্গিস খান মানে যারা হচ্ছে কি আপনার কি বলে যে মানে চেঙ্গিস খানদেরই বংশধর, ইন্ডিয়ার বংশধর। এই বাবর হচ্ছে মুঘল সম্রাট বাবর ছিলেন তাদেরই মানে ইন্ডিয়ার বংশধর।
তৈমুর লংয়ের ছেলে। তো হচ্ছে গিয়ে গ্রেট খান, উনি খুবই মানে ফিয়ার্স একটা লোক ছিলেন। মানে যখন যেদিকে আসতেন মানে কি বলে আপনার মানে যাকে বলা হয় আপনার মানে ওনার 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 সময় যদি এটম বোমা থাকতো না জানি কি হতো। তো হচ্ছে যাই হোক হচ্ছে কি আপনার মানে কি বলে উনি মানে যখন যেখানে যেতেন উনি যেটা করতেন ওনার ওয়ার ট্যাকটিক্সটা ছিল এরকম, উনি যেখানে যুদ্ধ করতেন সেখানে হচ্ছে গিয়া মানে সোলজারদের যেদিন যেটা যুদ্ধ হইতো, যুদ্ধ তো সাধারণত একদিনে শেষ হইতো না, ধরেন সাপোজ কোনো যুদ্ধ 2 দিন 3 দিন ধরে গেছে। তো হচ্ছে কি উনি প্রথম দিয়ে যুদ্ধ শেষে অপোজিশন যাদের ছিল ওদের কল্লা কেটে বর্ষা উপর গেঁথে রাখতেন যাতে অপোজিশন এটা দেখতে পায়, ওরা এটা দেখে ভয় পেয়ে যেত। ওনার ট্যাকটিক্স ছিল খুবই মানে হিংস্র। তো যাই হোক মানে এই কারণে উনি আপনার মানে ওনাকে হচ্ছে কি আর কি বলে কি বলে উনি নিজের থেকেই থেমে গেছিলেন, মারা গেছিলেন ঘোড়ার থেকে পড়ে, নাইলে মনে হয় পুরো ইউরোপে দখল করে ফেলতো। যাই হোক এই আপনার মানে গেল কি বলে আপনার মানে কি বলে উনি মানে চীনের প্রাচীর কিন্তু উনি ভেদ করতে পারছিল, চীনও অ্যাটাক করছিল, উনি চীনের প্রাচীর ভেঙে রীতিমতো অ্যাটাক করছিল। কি জানি বলে কি বলে আচ্ছা যাই হোক এখন হচ্ছে হ্যাঁ আপনারা যে বলতেছেন যে স্যার এটা যে আপনি বললেন যে আইএসএল কেন রিলেভেন্ট না, এখন আপনার মানে এই যে কথা আমার এইটাই যদি মানে মানে কি বলে অন্ধকার তো আছেই কিন্তু আলো আছে, নাইলে আপনার অন্ধকারটা যে এত অসুবিধাজনক এটা আপনারা বুঝতে পারতেন না। তো এইটাই হচ্ছে আইএসএল কিন্তু আছে, মানার চেষ্টা চলতেছে, মানে না ঠিক আছে কিন্তু হচ্ছে কি আপনার মানে মানা তো হয়। Compliance is unremarkable and demonstrate that effective IHS is a shaping party's behavior. এটা নিয়ে আপনাদের একটা ফাইনালে কোশ্চেন থাকতে পারে, হ্যাঁ how and why IHS is still very good question। যেহেতু আমি এখানে খুব শর্ট অ্যান্সার দিচ্ছি, এখানে আপনাদের অনেক কিছু বলতে হবে যে যুদ্ধ কিভাবে কি এটা স্ট্রাকচার আপনার মনে মনে সেট করে ফেলবেন যে why and how, মানে এইটাই আমি প্রশ্ন দিয়ে দিবে ফাইনাল এক্সামে। মেবি স্টেট আর্মস ব্রেক দ্য রুলস অল দ্য টাইম, why and how exactly IHS still খুব ভালো বড় একটা মানে সুন্দর একটা প্রশ্ন। এই একটা প্রশ্নতে আপনার অনেক কিছু নিয়ে আসতে হবে। রিসেন্ট যুদ্ধ এটা আপনাদের মানে ভালো একটা প্রশ্ন, প্রিপারেশন নিয়ে নিতে পারেন, প্রশ্ন একটা আউট করে দিলাম মনে আছে, ঠিক আছে নিয়ে নিতে পারেন, গুড প্রিপারেশন হবে। যাই হোক হচ্ছে কি আপনার মানে কি বলে আইএচএল রেসপেক্টেড এন্ড অ্যাপ্লাইড ইন মেনি ওয়েজ ফ্যাক্ট দ্যাট কমপ্লায়েন্স, এই যে এই কথাগুলোই বলতেছে যে ভায়োলেশন যদিও এখনো খুব ঘন ঘন ঘটে, এই জন্য বলতেছে যে না মানে যথাইতি যে সংস্থাগুলো বলে আমরা চেষ্টা করছি উন্নতির মানে আরো যাতে মানে এগুলো এই চেষ্টাগুলো করতেছে। আচ্ছা আজকের ক্লাসটা আমি শেষ করবো আরেকটা ভিডিও দেখে, তো দেখলে আপনাদের মনটা খুব খারাপ হয়ে যাবে। দেখেন এরপর বাস্তবতা আপনারা বুঝতে হবে। হুম দেখছি স্যার একটু আগে। মর্মান্তিক। If this boy had packed his bag the night before, if his sister had been wearing different shoes, or he hadn't forgotten his lunch, if he hadn't stopped to kiss his grandmother goodbye, or the neighbour's cat hadn't been on the stairs. The end of this story would have been the same. কি বুঝলেন ভিডিওটা দেখে? এইটাই হচ্ছে এই যে ওয়ার অফ আচ্ছা ওয়ার অফ ক্রাইম, বলেন স্যার এটা হচ্ছে ওয়ার অফ ক্রাইম, যেটা হচ্ছে সিভিলিয়ান এবং চাইল্ড যেখানে অ্যাটাকের শিকার হয়েছে, কিন্তু তারা তো হচ্ছে যুদ্ধের টার্গেট ছিল না।
আপনার মানে দেখাচ্ছে আর কি। একটা স্কুল যে টার্গেট, হ্যাঁ বলেন বলেন। যে স্যার ওই যে বাচ্চাটা যে স্কুলে যাচ্ছিল স্যার, আমরা এখানে আগে দেখছিলাম রুলের মধ্যে আছে কোনো স্কুল, হসপিটাল বা এগুলা স্যার মানে টার্গেট করা যাবে না, বাট ইট ওয়াজ টার্গেটেড। হুম, টার্গেট প্লেস আর অলওয়েজ কনসিকুয়েন্সি। আপনি সিভিলিয়ান টার্গেট যেটাই টার্গেট করেন না কেন, এখানে একটা দেখাইলো ও যদি শু বাঁধতে ইত্যাদি করতে দেরি না করতো, গ্র্যান্ডমাদার বিয়েলকে খেয়াল না করতো, এরপরেও মানে এটা ঘটতো। মানে দেখা যাচ্ছে যে না একজন না একজন ক্ষতিগ্রস্ত হইতে, আপনি সিভিলিয়ান টার্গেট যখনই এটা করবেন কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হন, এটাই বলতে। এইগুলাই হচ্ছে কি আপনার মানে এই ধরনের আর অনেক ইয়ে আছে। আপনাদের আরেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, ওইটাতেও দেখবেন একটা খুবই করুণ দৃশ্য। যাই হোক মানে আইএসএল বুঝ করলে কি হতে পারে না হতে পারে। তো হচ্ছে কি আইএসএল দিয়ে ব্রিজ করলে আপনার মানে অনেক ধরনের অসুবিধা হয়, এটাই আপনার মানে দেখাচ্ছে। হ্যাঁ, তো হচ্ছে কি আপনাদের মানে এই জিনিসগুলো ইয়ে রাখতে হবে যে আপনার মানে কি বলে আইএসএল এর ব্রিজের ফলে দেখাচ্ছে মানে ইউনিটিয়ান এগুলো আইআরসিসি হচ্ছে কি সব ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রসের ভিডিওগুলো। তো এইগুলো আমি আপনারা দেখি। তো আশা করি এই কোর্সে আমি মানে ওয়ার্ল্ড কোর্সে আমি আপনাদের মানে বিভিন্ন ধরনের ভিডিও দেখাইতে হবে, যেগুলোর মাধ্যমে আপনাদের মানে ক্লাসগুলো আরো ইন্টারেক্টিভ কি বলে আপনার মানে কি বলে অনলাইনে ক্লাসের আইডিয়াটা খারাপ না, বাট যেটা আমি অসুবিধা ফেস করি